আজ সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। অবশ্য আজ রবিবার ছুটির দিন, তাই দেরি হলেও কোনো সমস্যা নেই। ব্রাশটায় পেস্ট লাগিয়ে চলে এলাম বাড়ির বারান্দায়। দেখলাম নীরা, অর্থাৎ আমার স্ত্রী, কাগজওয়ালাকে পুরনো বই খাতা বিক্রি করছে। আমিও দাঁড়িয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার নজর একটি রংচটা ডায়েরির উপর পড়ল। সালটা লেখা রয়েছে 1990। আমি ভাবলাম কোনো বাড়ি থেকে নিশ্চয়ই কেউ বিক্রি করেছে। আমার জানি না কেন ভীষণ কৌতূহল হলো ওই ডায়েরিটাকে দেখে। যদিও কাউরির পার্সোনাল ডায়েরি পড়া কখনোই উচিত নয়, তবুও জানি না কিসের দুর্বল আকর্ষণে আমি চুপি চুপি ডায়েরিটাকে নিয়ে পালিয়ে এলাম নিজের ঘরে। তারপর পড়তে শুরু করলাম। 22শে ডিসেম্বর 1990। এই কদিনে আমার জীবনে অনেক বিপদ ঘটেছে। আমার সব বন্ধুরা মারা গিয়েছে একে একে ভীষণ রহস্যজনকভাবে। সেদিনের ওই কুকীর্তিতে আমরা যারা ছিলাম প্রত্যেকেই মারা গেছে ধীরে ধীরে। এখন শুধু আমিই বেঁচে আছি। জানি না কেন মৃত্যু ভয়ের অজানা আশঙ্কায় আমার বুকটা দূর দূর করে উঠল। ধীরে ধীরে রাহুল, সাহিল, রোহান সবাই মারা গিয়েছে। মন বলছে আমার সাথেও এরকম কোনো অঘটন ঘটতে চলেছে, কারণ আজ সকালবেলায় খবর পেলাম রোহন মারা গিয়েছে। কয়েকদিন ধরেই ও বলছিল যে ও নাকি সাহিল আর রাহুলকে দেখছে, যারা 2 মাস আগে মারা গিয়েছে। অথচ আজ থেকে 6 মাস আগে সেই দিনটা তো বিন্দুমাত্র ভয়ঙ্কর ছিল না। আর 5টা সাধারণ দিনের মতো সেই দিনটা শুরু হয়েছিল। সেদিন বৃষ্টির কারণে স্কুলে যেতেই ইচ্ছা করছিল না। এই ভারী বৃষ্টি আর প্যাচপ্যাচে কাদার মধ্যে দিয়ে কার স্কুলে যেতে ইচ্ছা করে? অথচ সেই দিনেই প্রজেক্ট জমা দেওয়ার শেষ দিন ছিল। তারপর পুজোর ছুটি পড়ে যাবে। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও স্কুলে যাওয়াই স্থির করেছিলাম। যদি সেদিন না যেতাম তাহলে হয়তো আজ এরকম কিছু ঘটতো না। একে একে সমস্ত প্রজেক্ট জমা দিয়ে উঠলাম। তখন সবে টিফিনের ঘন্টা পড়েছে। আমি তাড়াতাড়ি করে চলে গেলাম 3তলার ফাঁকা ঘরটায়, যেখানে প্রতিদিন আমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা বসে। গিয়ে দেখি সবাই বসে আছে। আমিই সবার পর এসেছি। আমাকে দেখেই সবাই উল্লাস করে উঠল আর বলল, আরে গোলু, এত দেরি করলি যে? আমরা সবাই তোর অপেক্ষা করছি কখন থেকে। এখানে সবাই বলতে আমরা 6জন বন্ধু: রোহন, সাহিল, প্রীতম, শুভজিৎ, রাহুল আর আমি। আমরা 6জন এই বারাসাত বিনাপানি হাই স্কুলের ক্লাস 10-এ পড়ি। প্রতিদিন টিফিনের ঘন্টা পড়তেই আমরা 3তলার বায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবের পাশেই এই ফাঁকা রুমটায় বসে আড্ডা মারি। বেশ আনন্দে কাটছিল সময়গুলো। তার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সিনেমার গল্প থেকে শুরু করে বেঞ্চ বাজিয়ে গান, ভূতের গল্প, সব কিছুই যেন মিলেমিশে একটা সুন্দর আবহাওয়া তৈরি করেছিল। কিছুক্ষণ আড্ডা চলার পরেই প্রসঙ্গ উঠল ভূত নিয়ে। এখানে বলে রাখি, আমরা 6জনেই ভৌতিক বিষয়ে বিশ্বাসী আর ভূতের সম্বন্ধে অনেক বইপত্র পড়ে জ্ঞান অর্জন করেছি। তাই ভূতের অস্তিত্ব সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। আমাকে সবাই অনুরোধ করল ভূতের গল্প বলতে। আমিও শুরু করলাম প্ল্যানচিট নিয়ে একটা গল্প বলা। গল্পটা শেষ হতে না হতে দেখলাম সবাই বেশ খুশিই হয়েছে। আর আমাদের ওই চিরদিনের ভিতর রাহুল ভয় পেয়েছে ভীষণ। ও এতটাই ভয় পায় ভূতে যে রাতের বেলায় টয়লেট পেলে হয়তো বাথরুম না গিয়ে ঘরেই করে ফেলবে। এরপরে শুভজিৎ
হঠাৎ করে বলে ওঠে, ভাই, সব কথা শুনে এখন আমার ভূত দেখতে ইচ্ছা করছে, চল না আমরাও প্ল্যান চিট করি। সৌম, তুই তো ভাই ভূতের বিশেষজ্ঞ, তুই আমাদের প্ল্যান চিটের আইডিয়াটা সাকসেসফুল কর। তোদের বাড়ির পাশেই যে ভুতুড়ে পোড়ো বাড়িটা আছে সেখানে দেখ না, কোনোদিন প্ল্যান চিট করবো, আশা করছি ভূত বাবাজির দেখা পাওয়া যাবে। এমনকি আমিও এটাও শুনেছি যে বাজাজ কোম্পানি ওই পুরো জমিটাকে কিনে ফ্যাক্টরি বানানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু ভূতের ভয়ে সেখানে ওয়ার্কাররা মারা যেতে থাকলো। তখন কোম্পানি সেই প্রজেক্ট বন্ধ করে দেয়। পরে গভর্নমেন্ট থেকে লোক এসে পুরো এরিয়াটাকে সিল করে দেয়। আমি লালবাবুর বাড়ির নাম শুনে আঁতকে উঠলাম। আমি চিৎকার করে বললাম, দেখ ভাই, প্ল্যান চিট কর, যাই কর, আমাকে ডাক, আমি আসবো, ভূত দেখব, কিন্তু বেঘোরে প্রাণ দিতে পারবো না। আর লালবাবুর বাড়িতে গিয়ে অকালে প্রাণের বলিদান দেওয়া আমার মাথায় আসছে না। ওই বাড়িতে এতদিন কেউ থাকতো না। ওই বাড়ি অনেকবার হাত বদল হয়েছে, কিন্তু থাকতে পারেনি কেউই। শেষবার যারা মালিক ছিল তারা বাজাজ কোম্পানিকে জমির সাথে বাড়িটাকেও বিক্রি করে দেয়। ঠিক হয় ওখানে একটি ফ্যাক্টরি খোলা হবে, আর সেই ফ্যাক্টরি তৈরির কাজে যারা এসেছিল সেই সব ওয়ার্কার্সদের রাখা হয়েছিল ওই বাড়িতে। তারা অনেক হাসি ঠাট্টা করতো ভূত নিয়ে, আর আমাদের পাড়ার লোকেদের তুচ্ছ তাচ্ছিল্য করত, কারণ আমরা ভূতে ভয় পাই বলে। কিন্তু ওদের ওই হাসি ঠাট্টা বেশি দিন টিকল না। একদিন ওদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেল। একজন ছাদের বিম থেকে ঝুলছিল, আর একজনের বুকে একটি কাঠের পল্লমের মতো বেঁধে গিয়েছিল। অন্য ওয়ার্কার্সরা যখন জোর দিয়ে বলছিল যে খানিকক্ষণ আগে নাকি ওদেরকে জীবন্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখেছে, অথচ ডাক্তারি পরীক্ষায় প্রমাণ হয়েছে যে ওরা নাকি একদিন আগেই মারা গিয়েছে, এরপরেও ওরা ওখানে থাকছিল। আবার কিছুদিনের মধ্যেই 5 জন একসঙ্গে মারা গিয়েছে ভয়ঙ্করভাবে। প্রত্যেকেই অত্যন্ত ভয়ের দৃষ্টিতে তাকিয়েছিল ছাদের দিকে। এরপর সরকার এসে জায়গাটি পুরো সিল করে দিয়েছে প্রাকৃতিক জলাভূমি সহ বনের কারণে। এখন ওখানে কেউ থাকে না। সবাই বলে ওই বাড়িতে নাকি একটা ছেলে ঘুরে বেড়ায় সাদা চাদর মুড়ি দিয়ে, এবং হঠাৎ করেই হাওয়ায় উধাও হয়ে যায়। কেবলমাত্র আমি জানি ওই বাড়িটির ইতিহাস। আজ থেকে প্রায় 20 বছর আগেকার ঘটনা। 1970 সালের গোড়ার দিকে হবে বোধহয়। ওই বাড়িটা লালবাবু নামে এক জমিদার ব্যক্তি
আমাকে সজোরে একটা ধাক্কা দিল। কাঠের রেলিং ভেঙে সোজা একতলার দালানে এসে বললাম। কিন্তু মারা যাবার আগে এক পলক কাকাকে দেখতে পেয়েছিলাম। দেখেছিলাম কাকার মুখে এক হিংস্র ক্রূর হাসি। তারপর ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নেমে এলো। এরপরে যখন জ্ঞান এলো তখন দেখলাম শরীরে কোনো ব্যথা নেই। আমি যেন অনেক হালকা হয়ে গেছি। কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেউ আমাকে ডাকে না, সাড়া দেয় না। কি হয়েছে কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই আমার বাবার শোকার্ত চিৎকার। কি হয়েছে কোনো কিছু বুঝতে না পেয়ে ভয়ে ভয়ে উঠোনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম আমার মৃতদেহকে ঘিরে আত্মীয় পরিজন সবাই দাঁড়িয়ে আছে। আমার বাবা আমার মৃতদেহকে জড়িয়ে সমানে কেঁদে চলেছে। বুঝতে পারছিলাম আমি মারা গেছি ওই বারান্দা থেকে পড়ে গিয়ে, আর কাকার ধাক্কাতেই সেটা হয়েছে। আর অদ্ভুত ব্যাপার, কাকা তখন কত ভালো মানুষ সেজে বাবাকে সামলানোর চেষ্টা করছে। আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে এই সম্পত্তিকে আমি অভিশপ্ত করে দেব। কাউকে আমি এই সব কিছু ভোগ করতে দেব না। যারা আমার বাবার চোখে জল এনেছে তারা সহ বাকি যারা এই বাড়িতে পা রাখবে সবাইকে অপঘাতে মারতে হবে। এই কথাগুলি বলে রোহনের দেহধারী সেই প্রেতাত্মা চুপ করল। কিন্তু তার শ্বাসের শব্দে আমাদের চারিদিকের পরিবেশ ভারী হয়ে আসছিল। যেন একরাশ নিস্তব্ধতা আমাদের কণ্ঠরোধ করেছে। মনে মনে যেন এক ভয় বাসা বেঁধেছে, আর সেটা মাঝে মধ্যেই আমাদের এক চিন্তার মুখোমুখি দাঁড় করেছে। আমরাও আর এই বাড়ি ছেড়ে কখনো বেঁচে যেতে পারবো না। কিন্তু শেষমেশ ভয়কে সরিয়ে কৌতূহলের জয় হলো। আমি সেই প্রেতাত্মাকে জিজ্ঞাসা করলাম, আপনার মারা যাওয়ার পরে আর কি হলো? প্রেতাত্মা জিজ্ঞাসা করলো, মানে? আমি বললাম, মানে আপনার মারা যাওয়ার পরে আপনার পরিবারের সাথে কি হয়েছিল? আপনি কি আপনার পরিবারের উপরেও নিজের অভিশাপ কায়েম করেছিলেন? আমার কথা শুনে রোহন সেই বিভৎস রক্ত জল করা হাসতে লাগলো, যেন আমি ভীষণ কথা বলে ফেলেছি। সে আমার দিকে তার লাল লাল চোখ দুটি বিস্ফোরিত করে বলল, মরার পরে কেউ আর নিজের হয় না, না পরিবার, না বাবা, না মা, সন্তান। আর যে পরিবারের লোকজন আমায় অকালে মেরে ফেলতে পারল সামান্য সম্পত্তির লোভে, তাদের আমি ছাড়ব কোন সুখে? সেই কুষ্টির সবার ঘাড় ভেঙে ফেলে দিয়েছি। প্রথমে মেরেছিলাম আমার কাকাকে। একদিন চাষের জমিতে ভাগ চাষি আর মজুরের টাকা মেটাইয়ে কপালের ঘাম মুছে এক পেট খিদে নিয়ে আমাদের পিছনের বাঁশবাগানের রাস্তার ধারে বাড়ি ফিরছিল কাকা। সেদিন ছিল ঘোর অমাবস্যা, আর চারিদিকে এক থমথমে ভাব। আমি ওই বাঁশঝাড়ের ওপর বসেছিলাম। সেদিন চুপি চুপিভাবে নেমে এসে পিছন থেকে কাকাকে কিছু বুঝে ওঠার আগেই ওর ঘাড় মোটকে ফেলেছিলাম। তারপর তার হৃদয়টাকে বুকের মধ্যে থেকে খুবলে বের করে খেতে খেতে দেহটাকে একটি বাঁশঝাড়ের মধ্যে টাঙিয়ে দিয়েছিলাম। পরের দিন সবাই কাকাকে খুঁজতে খুঁজতে এই বাঁশবাগানের মধ্যে লম্বা বাঁশের আগায় ঝুলন্ত অবস্থায় ওর মৃতদেহকে খুঁজে পাই। শ্রমিক মজদুরদের মধ্যে কেউ এই মৃতদেহ ধরতে সাহস পায়নি। সবাই নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এই কাজ কোনো মানুষই হতে পারে না, নিঘাত কোনো ভূত প্রেতের কাজ। আমি তখন সবার আড়ালে দাঁড়িয়ে দেখছিলাম কাকি কাঁদতে কাঁদতে ছুটে এসে কাকার ওই ভয়ঙ্কর মৃতদেহ দেখে ফ্যাকসে হয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল।
সেদিন মুখে আমি প্রথমবারের মতো ভয় দেখেছিলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ধীরে ধীরে সব কেড়ে নেব ওর। এরপরে কাকি অবশ্য একটা রাতও আর ওই বাড়িতে থাকতে সাহস করেনি। নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সোজা নিজের বাপের বাড়ি চলে গিয়েছিল। বলা ভালো পালিয়ে বেঁচেছিল। হয়তো বুঝতে পেরেছিল যে আমি ফিরে এসেছি, কিন্তু পালিয়ে শুধু স্থান পরিবর্তন করা যায়, নিয়তি পরিবর্তন করা যায় না। এরপরে আঘাত করেছিলাম আমি 1 মাস পরে। কাকার সাধ্য শান্তি মিটবার পরে সেদিন কাকার ছেলে মানে আমার ভাই মাঠে খেলতে গিয়েছিল। আমি সেই সুযোগে ওর প্রিয় বন্ধু নীলুর রূপ নিই ওকে ভুলিয়ে ভালিয়ে গ্রামের ধারে জঙ্গলের মধ্যে নিয়ে এসে ঠিক কাকার মতনই ভাবে মেরে ফেলেছি। সেই দিন দেখেছিলাম কাকিমার গগন বিদারী কান্না, যেন সর্বশান্ত হয়ে গিয়েছে তার। সে অবশ্য বলা বলি করছিল যে ওকে নীলুর সাথে জঙ্গলের দিকে যেতে দেখা গিয়েছিল, কিন্তু বললে কি হবে, নীলু সেদিন কত দূরে খুলনা জেলার নিজের মামার বাড়িতে গিয়েছিল। এরপর কাকি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। ঠিকমতো খেত না, ঘুমতো না, সারাক্ষণ বিড়বিড় করে কি যেন বুকেই চলতো। ওনার বাপের বাড়ির লোক ব্যাপারটা খুব একটা গুরুতর বিষয় হিসাবে নেয়নি। এরপর একদিন হঠাৎ করে কাকিমার মৃতদেহ নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। সবাই ভেবেছিল যে উনি হয়তো পুত্র শোকে আত্মহত্যা করেছিলেন, কিন্তু শুধু আমিই জানি সেদিন ভয় দেখিয়ে ওনাকে মেরে ঘরের সিলিংয়ের দিকে আমি ঝুলিয়ে দিয়েছিলাম। এরপর এক এক করে ওনার বাপের বাড়ি সহ এক এক করে সবাইকে আমি মেরে ফেলে দিয়েছি। এরপরে যতবারই কেউ এখানে এসে রাত্রিবাস করতে চেয়েছে অথবা কোনো নির্মাণ কাজ করতে চেয়েছে, সেখানেই আমি ওদেরকে শেষ করে দিয়েছি। এ বাড়ি শুধু আমার। এই সমস্ত কথা বলে রোহন নিজের মুখ বন্ধ করল। আমরা প্রত্যেকেই প্রস্তর মূর্তির ন্যায় ভাবছিলাম। সত্যি বলতে কি, এই নৃশংসতা গল্প শুনে শরীরের সমস্ত রোমকূপ খাড়া হয়ে গিয়েছিল। আমি তার জন্য রোহনের শরীর থেকে ওই ভয়ঙ্কর প্রেতাত্মাকে দূর করবার জন্য যেই না পকেটে রাখা সর্ষের প্যাকেটে হাত দিতে গেছি, তখনই সে এক ভয়ঙ্কর ঘ্যাস ঘ্যাসে গলায় বলে উঠল, তোরা তো সব ঘটনা শুনলি, কিন্তু তোদের আর ফিরে যাওয়া হবে না। তোদের যদি ছেড়ে দিই তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আজ আমার হাতে তোদের মৃত্যু। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও। যদি এরকম গল্প পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভালো ভালো গল্প শোনার জন্য। আগামী দিন তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও তোমরা কমেন্টে লিখে জানাও। আমি তোমাদের পার্সোনালি রিপ্লাই করব। শুভরাত্রি।